লোকেশন নির্ণয় চ্যাপ্টারের অক্ষরেখা সমূহের দ্বিতীয় ক্লাসে তোমাদের অভিনন্দন। আশা করি ভালো রয়েছ। এর আগের দিন পড়ানো হয়েছিল বিশেষ করে পৃথিবী পৃষ্ঠে কোনো একটি স্থানের অবস্থান নির্ণয়ের প্রথম পার্ট, যার প্রথম অংশই ছিল অক্ষরেখা সমূহ, অক্ষরেখা সম্পর্কে ধারণা। আজকে পড়ানো হবে অক্ষরেখা সমূহের উল্লেখযোগ্য নাম এবং এদের ব্যবহার, আর এদের উপর ভিত্তি করে যে পৃথিবীতে কতগুলি তাপ বলয় বিশেষ করে রয়েছে সেইগুলি সম্পর্কে। আজকে যে বিষয়গুলি আলোচনা হবে বিশেষ করে খুবই সহজ, তোমরা পূর্ববর্তী শ্রেণীগুলোতে পড়াশোনা করেছ, কিন্তু এইগুলি যে কঠিন বিষয়ের সমস্যা সমাধান করে বা কঠিন বিষয়গুলিকে বিশেষ করে উল্লেখযোগ্যভাবে উপস্থাপিত করে সেই সম্পর্কেই আলোচনা হবে। আর এইগুলি তোমাদের উঁচু ক্লাসে বিশেষ করে ক্লাস 10ম শ্রেণীতে তোমাদের খুবই উপকারে আসবে, একটু ভালো করে শুনবে। আমরা জানি, এর আগের দিন পড়েছি যে বিশেষ করে অক্ষরেখা কি, অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো পড়েছি। এবার গুরুত্বপূর্ণ অক্ষরেখা সমূহ সম্পর্কে একটু ধারণা লাভ করি। আর এইগুলি আসলে কাজ কি। আমরা প্রথমেই আসি নিরক্ষর রেখা সম্পর্কে। আসলে নিরক্ষর নাম হলো কেন? এর ইংরেজি নাম হচ্ছে ইকুয়েটর। ইকুয়েটর। আসলে এই ইকুয়েটর কথাটি বিশেষ করে ইকুইনক্স থেকে, আসলে এই ইকুইনক্স, এখানে ইকুই মানে ইকুয়াল বা সমান, আর নক্স মানে রাত্রি, বা যে স্থানে বিশেষ করে দিন রাত্রি সমান হয় প্রায়, সেই স্থানকেই বলা হয় নিরক্ষীয় জোন বা নিরক্ষীয় অঞ্চল। তো বিশেষ করে এই বাংলা নিরক্ষর রেখা কথাটি আসলে কোথা থেকে? আসলে কি, যার অক্ষের উন্নতিমান 0, এটা হচ্ছে অক্ষ পৃথিবীর তরি, এটা পৃথিবীর অক্ষ, এটা নিরক্ষীয় তল। যত ধীরে ধীরে উপরের দিকে উঠবে এই অক্ষের উন্নতিমান কিন্তু বাড়বে। 90 ডিগ্রিতে অক্ষের উন্নতিমান সর্বোচ্চ। তো 0 ডিগ্রিতে ধরো এটা একটা প্লেস নিব, এটা হচ্ছে নিরক্ষীয় তল। এই নিরক্ষীয় তলের উপরে আমি যখন প্লেসটা নেব তখন তার অক্ষের উন্নতি মান হবে 0 ডিগ্রি। এর কোনো মানই নেই, এই জন্য নিরক্ষ মান বলা হয়। এই নিরক্ষ মান থেকেই নিরক্ষর রেখা কথাটি। আমরা জানি যে নিরক্ষর রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আসলে এই অক্ষরেখাগুলি কিন্তু দুটো করে রয়েছে, যেমন এখান থেকে শুরু করে নিয়ে উপরের দিকে সর্বোচ্চ এই দিকে 90, 1 2 করতে করতে 1 ডিগ্রি পর পর, ঠিক এইরকম দক্ষিণ দিকেও 1 ডিগ্রি পর পর লাস্ট পয়েন্টে এসে 90। তো দুই দিকে একটা একটা করে রয়েছে, দুটো দুটো করে রয়েছে, 1 ডিগ্রি দুটো রয়েছে, 2 ডিগ্রি দুটো রয়েছে, কিন্তু নিরক্ষর রেখা রয়েছে একটি, সিঙ্গেল। আবার আমরা জানি যে এই অক্ষরেখাগুলো কিন্তু প্রত্যেকটাই পূর্ণবৃত্ত। বিশেষ করে পূর্ণবৃত্ত, এই প্রত্যেকটা অক্ষরেখার কেন্দ্র কিন্তু অবস্থান করে এই অক্ষের উপরে। পৃথিবীর একটি অক্ষ রয়েছে, এই অক্ষের উপরে প্রত্যেকটা, যেমন নিরক্ষরেখার পৃথিবীর কেন্দ্রে অবস্থান করে। যত আমি উপরের দিকে উঠে অক্ষরেখার দৈর্ঘ্য ছোট হতে থাকে, তার কারণ হচ্ছে অক্ষরেখার একটা গোলকের যদি পরপর যদি ধীরে ধীরে উপর বা দক্ষিণে যদি বৃত্তাকারে বিশেষ করে বৃত্ত অঙ্কন করা যায়, তাহলে বৃত্তের দৈর্ঘ্য ছোট হতে থাকে বা তার আয়তন ছোট হতে থাকে।
কারণটা হচ্ছে যে এই অক্ষের উপরে প্রত্যেকটা অক্ষরেখার কেন্দ্রটা অবস্থান করে। তো এই নিরক্ষরেখার কেন্দ্র একদম পৃথিবীর সেন্টারে, এমনই একটা অক্ষরেখা যার কেন্দ্রটা অবস্থান করে একদম পৃথিবীর সেন্টারে বা কোর, যেটা আমরা পৃথিবীর কেন্দ্র বলে থাকি। আর কেন্দ্র থেকে এই বাইরের দিকে যে বিশেষ করে বৃত্তটি অঙ্কন করা যাবে তার দৈর্ঘ্যের মান কিন্তু সবার থেকে বেশি হয়, যেটাকে বলা হয় পরিধি। নিরক্ষরেখার পরিধি কিন্তু সর্বোচ্চ হয়। আমরা জানি পৃথিবীর পরিধি আর নিরক্ষরেখার পরিধি কিন্তু সেম। তো নিরক্ষরেখার পরিধি প্রায় 40,077 কিমি, 40,077 কিলোমিটার। এইগুলি হচ্ছে জেনারেল পরিচয়। একে বলা হয় মহাবৃত্ত। মহাবৃত্ত কারণ যে কোনো অক্ষরেখার থেকে এই নিরক্ষরেখার পরিধি কিন্তু সবচেয়ে বেশি। এইগুলি হচ্ছে জেনারেল পরিচয়। যে অক্ষাংশ অক্ষের উন্নতি কোণ হচ্ছে 0 ডিগ্রি, তার জন্য এর মান 0 ডিগ্রি, একে নিরক্ষরেখা বলা হয়। এটুকু বিশেষ করে এর দৈর্ঘ্য হচ্ছে 40,077 কিলোমিটার, এটাকে মহাবৃত্ত বলা হয়। আর বিশেষ করে এই রেখাটি এর প্রয়োগ যদি আমি বলা যায়, আমি বলি যে এর ব্যবহার বিশেষ করে নিরক্ষরেখা বরাবরই পৃথিবীকে সমান দুটি ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে উত্তর গোলার্ধ, একটি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধকে ইংরেজিতে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার, আর দক্ষিণ গোলার্ধকে বলা হয় সাউদার্ন হেমিস্ফিয়ার। তো পৃথিবীকে সমান দুটি ভাগে উত্তর দক্ষিণে বিভক্ত করে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার বিশেষ করে আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে এইগুলিকে বলা হয় বিশেষ করে নিরক্ষরেখার উপরে যে সমস্ত দেশগুলিকে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। এই নিরক্ষরেখা সম্পর্কে এই উষ্ণমণ্ডলে আসবো, তখন কিন্তু একটু আলোচনা হবে। আগে বলে দিই, নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণে এইটুকু বরাবর এইটুকু স্থানের বিশেষ করে পৃথিবীর সূর্যরশ্মির পাওয়ার বা গেইন করার পরিমাণটা সর্বোচ্চ হয়। এইটুকু স্থানে যে সমস্ত দেশগুলি অবস্থান করছে সেইটুকুকে বলা হয় নিরক্ষীয় জলবায়ুর দেশ। এবারে আসি কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা। আমরা জানি যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, এটাকে বলা হয় কর্কট। আর 23.5 ডিগ্রি এর দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। সিম্পলি আমরা জানি এর অক্ষাংশগত মান হচ্ছে 23.5 ডিগ্রি, সে কর্কটই হোক আর মকরই হোক। কর্কটকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। মকর ক্রান্তিকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বলা হয়। তো বিশেষ করে আমরা জানি যে সূর্য কর্কট থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত ঘোরাঘুরি করে, এটাকে বলা হয় রবি মার্গ। এর উত্তর দিকে সূর্য যেতে পারে না, দক্ষিণ দিকেও যেতে পারে না। যাই হোক, এটুকু একটু পরে আলোচনা করছি। আসি এই বিশেষ করে এই কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখার দৈর্ঘ্যটা কত। এর দৈর্ঘ্য হচ্ছে 36,770 কিলোমিটার। কর্কট আর মকর ক্রান্তি রেখার দৈর্ঘ্য 36,770 কিলোমিটার। এর দৈর্ঘ্য ধীরে ধীরে যতই আমরা উত্তর দিকে যাব এর দৈর্ঘ্য পরিমাণ কিন্তু কমতে থাকবে। বিশেষ করে এই কর্কট ক্রান্তি রেখার পরে কিন্তু সূর্য আর উত্তর দিকেও যায় না, দক্ষিণ দিকেও আসে না।
আবার বলি প্রত্যেকটা এইগুলো কিন্তু একটা সমাক্ষরেখা, গুরুত্বপূর্ণ অক্ষরেখা। এই কর্কটীয় অঞ্চলে আর মকরীয় অঞ্চলে যে সমস্ত দেশগুলো অবস্থান করে এই দেশগুলোকে বলা হয় ক্রান্তীয় অঞ্চলের দেশ, ক্রান্তীয় অঞ্চলের দেশ। আর বিশেষ করে এই বিশ্বের যে সমস্ত মরুভূমিগুলো রয়েছে এই মরুভূমিগুলো কর্কট ক্রান্তীয় অঞ্চলে না হলে মকর ক্রান্তীয় অঞ্চলে কিন্তু রয়েছে, মকর ক্রান্তীয় অঞ্চলে বা মকর ক্রান্তি আর কর্কট ক্রান্তি রেখার আশেপাশে রয়েছে। এইগুলি বিশেষ করে থাকার কারণগুলি সম্পর্কে জানতে হলে বিশেষ করে তোমাদের হয় ক্লাস 8ম শ্রেণীর বই পড়তে হবে, না হলে 10ম শ্রেণীর। এইগুলি বিশেষ করে বায়ু প্রবাহের কারণে হয়, এইগুলি এই সম্পর্কে আলোচনা হবে 10ম শ্রেণীতে পরবর্তীতে যে কেন হয়। বিশেষ করে এইটুকু অঞ্চল কর্কটীয় আর মকরীয় অঞ্চলে ফের আবার উচ্চচাপ বলয় অবস্থান করে বায়ুর। এই উচ্চচাপ বলয়ের কারণেই কিন্তু মরুভূমির সৃষ্টি হয়। এইগুলি সম্পর্কে ক্লাস 10ম শ্রেণীতে আলোচনা হবে, এইটুকু এখন জেনে রাখো। তারপরে আসি সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ত, সাবপোলার জোন। বিশেষ করে 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি উত্তরকে বলা হয় সুমেরু বৃত্ত, আর 66.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় কুমেরু বৃত্ত। তো বিশেষ করে দেখতে পাচ্ছ নিরক্ষরেখা থেকে তার দৈর্ঘ্য কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে গেছে। বিশেষ করে এই সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্তের দৈর্ঘ্য কিন্তু প্রায় 16,000 কিলোমিটার, 16,000 কিলোমিটার। নিরক্ষরেখার দৈর্ঘ্য ছিল 40,077 কিলোমিটার, কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখার দৈর্ঘ্য 36,770 কিলোমিটার, আর এই 66 ডিগ্রি সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্তের দৈর্ঘ্য কিন্তু কমতে কমতে হয়ে গেছে 16,000 কিলোমিটার। এইটুকুর বিশেষ করে এই উল্লেখযোগ্য অক্ষরেখাগুলিকে ভাগ করার কতগুলি কারণ রয়েছে। তোমরা দেখবে সূর্যরশ্মি নিরক্ষরেখা বিশেষ করে পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করছে, আর সূর্য উত্তর দিকে সরতে সরতে যখন যে অংশে এসে শেষ হয় সেই অংশটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, আর দক্ষিণ দিকে যেতে যেতে যে অংশে গিয়ে ফাইনাল দিন হয় 23.5 ডিগ্রি দক্ষিণ হয়। কারণটা হচ্ছে যে পৃথিবী 23 ডিগ্রি তার অক্ষতলের সঙ্গে তির্যক রয়েছে, তির্যক তার অক্ষতলের সঙ্গে তির্যক রয়েছে এইরকম ভাবে। এটা যদি 90 ডিগ্রি ধরা হয় তাহলে এই 66 ডিগ্রি কোণ করে ঘুরছে, বাকি 23.5 ডিগ্রি তির্যক ভাবে রয়েছে। এই জন্যই কিন্তু সূর্যরশ্মি এই নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর দিকে যায় পৃথিবীর সূর্যের চারপাশে ঘোরার কারণে, আর 23.5 ডিগ্রি দক্ষিণে আসে। এখানে একটা আশ্চর্য বিষয় হলো, ধরো সূর্যরশ্মি যখন এই কর্কট ক্রান্তিতে লম্বভাবে কিরণ দিচ্ছে, এই কর্কট ক্রান্তিতে, আমরা জানি যে কোনো একটা লাইট একটা গোলাকের অর্ধেক অংশের আলোকিত করতে পারে, সমগ্র অংশ পারে না। এইখানে যখন সূর্যটি অবস্থান করবে তখন সূর্যের আলো শেষ কিন্তু এই পর্যন্ত আসবে, 66 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত, এই পর্যন্ত আসবে। একটু দেখে নাও, ধরো সূর্য যখন এইরকম পজিশনে রয়েছে তখন সূর্যের আলোটা সর্বোচ্চ এখানে আর এই পর্যন্ত পৌঁছে যাবে। এই যে 23.5 ডিগ্রি এইটুকু ছেড়ে দিবে, এইটুকুতে আলো আসবে, তারপরে এই 90 ডিগ্রির এই পারে 23.5 ডিগ্রি কিন্তু আলো পড়বে, ওই পারে ওই পারটাতে এই 50% এলাকাতে আলো পড়বে। তাহলে এখানে 23.5 ডিগ্রি ছাড়ছে আর ওখানে 23.5 ডিগ্রি ধরছে। এখানে দেখবে ধরো এখানে যখন সূর্যের রশ্মি কিরণ দিচ্ছে তখন এইটুকু অংশ থেকে শুরু করে এই 23.5 ডিগ্রি 66 ডিগ্রি থেকে শুরু করে এইটুকু স্থান পর্যন্ত, এই 23.5 থেকে এই 66 ডিগ্রি থেকে নিয়ে এইটুকু স্থান পর্যন্ত সূর্যের আলো পড়বে। এইখান থেকে বিশেষ করে এইটুকু স্থানে তখন দিন হবে,
আর এইটুকু স্থানের দিকে কিন্তু রাত হবে। যখন সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করবে তখন এইটুকু অবস্থানে এই 360° উত্তরের দিকে সব সময় রাত্রেবেলা মাঝ আকাশে সূর্য কিন্তু রাতের আকাশে সূর্যকে দেখা যাবে। তবে আলোর ইন্টেন্সিটি বা তীব্রতা কিন্তু ওই দিনের মতো নয়, ঠিক সন্ধ্যেবেলা বা সকালবেলার মতো। এই জন্য এইটুকু স্থানে 360° উত্তর অবস্থানকে, আর বিশেষ করে সূর্যরা যখন এই দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তখন কিন্তু সেম উল্টো হয়, যে এইটুকু স্থানে সূর্যের আলো তখন পড়ে, এইটুকু স্থানে তখন দিন হয়, আর এইটুকু স্থানে তার বিপরীত স্থানটুকুতে রাত হয়। পৃথিবী তো ঠিক পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে, কিন্তু এই স্থানটি স্থির রয়েছে, আমরা জানি মেরু অঞ্চল স্থির। এই জন্য এইটুকু স্থানে কিন্তু 6 মাস টানা দিন হবে, এই 63° থেকে এই 63°। এই 63° উত্তর থেকে 63° থেকে 90° উত্তর এবং দক্ষিণ উভয় দিকে এইটুকু স্থানের মধ্যে কিন্তু দিনের সারাতে মানে সবসময় দিনের আকাশে সূর্য দেখা যায়। এই জন্য 63° দক্ষিণ আর 63° উত্তরের এই মেরু পর্যন্ত অংশকে বলা হয় মধ্যরাত্রির বা নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। আমরা শুনেছি যে নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে দেখা যায়, এটা একটা উল্লেখযোগ্য স্থান, হ্যামারফেস্ট বন্দর মানে জনবসতি রয়েছে, ওই জন্য ওই স্থানটাকে বিশেষ করে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। কিন্তু এই সমস্ত পুরো অঞ্চল থেকেই দেখা যায় মধ্যরাত্রে বিশেষ করে সূর্যকে। বিশেষ করে এই সমস্ত অংশে যে সমস্ত দেশগুলি রয়েছে ওইগুলোকে বলা হয় সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের দেশসমূহ। তো ওই সমস্ত অংশের কিন্তু মানে রাতের বেলাও সূর্যকে দেখা যায় বিশেষ করে। তা আমরা মোটামুটি ভাবে এই নিরক্ষর রেখা, কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষর রেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, আসলে এটুকুকে বলা হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এটুকু বলা হয় ক্রান্তীয় অঞ্চল, এদিকেও রয়েছে ক্রান্তীয় অঞ্চল, এই ক্ষেত্রে এইটুকুকে বলা হয় সুমেরু বৃত্ত প্রদেশ, কুমেরু বৃত্ত প্রদেশ, এটুকু অংশকে বলা হয় সুমেরু বৃত্ত প্রদেশ। আর আমরা জানি এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল বা উত্তর মেরু আর দক্ষিণ মেরু। এখানে বলি যে এই 90° কিন্তু একটা উল্লেখযোগ্য অক্ষাংশ, কিন্তু অক্ষরেখা নয়, এটি হচ্ছে একটি জাস্ট পয়েন্ট, উত্তর আর দক্ষিণে দুটো পয়েন্ট, এগুলোকে বলা হয় মেরু। আমরা আগে পড়েছি যে মেরুর সংজ্ঞা কি, যে পৃথিবীর কেন্দ্র দিয়ে যদি একটা দণ্ড কল্পনা করা হয় তাহলে তার মাঝ বরাবর এই উত্তর আর দক্ষিণে এই দণ্ডটি যেখানে বেরিয়ে থাকার কথা সেই দণ্ডের বেরিয়ে থাকার স্থানটিকেই বলছে মেরু, বা ইংরেজিতে বলা হয় পোল। উত্তর মেরুকে নর্থ পোল, দক্ষিণ মেরুকে সাউথ পোল বলা হয়। এইটুকু অঞ্চল বলা হয় পোলার রিজিয়ন বা পোলার জোন। তো এটুকু তো মেন উল্লেখযোগ্য বিষয় হলো যে সূর্য যখন উত্তর গোলার্ধে অবস্থান করে 63° থেকে ধীরে ধীরে ঘুরতে ঘুরতে সর্বোচ্চ 63° পর্যন্ত এইটুকু স্থানে কিন্তু সূর্যের আলো পড়ে না। আবার যখন সূর্যরা দক্ষিণ গোলার্ধে থাকে তখন এই 63° উপরের দিকে সূর্যের আলো আর পড়ে না, টানা 6 মাসের কাছাকাছি, মানে উত্তর গোলার্ধে তখন কোনো সময় যখন দিন থাকে দক্ষিণ গোলার্ধে রাত থাকে, দক্ষিণ গোলার্ধে টানা 6 মাস দিন থাকলে উত্তর গোলার্ধে রাত হবে, ঠিক অপোজিট সাইড হয়। এবারে আসি বিশেষ করে পৃথিবীর তাপ বলয় সমূহ সম্পর্কে। আসলে তাপ বলয় কি বা হিট জোন, ইংরেজিতে বলা হয় হিট জোন।
তো পৃথিবীর এই পূর্ব পশ্চিমে প্রায় আমরা যদি দেখি তাহলে যে সমস্ত অঞ্চলগুলি বিশেষ করে একই রকম তাপমাত্রা যুক্ত, এইগুলিকে বিশেষ করে উত্তর দক্ষিণে ভাগ করা হয়, বলয় আকারে পৃথিবীর চারিদিকে ঘুরে রয়েছে। এইগুলি এক একটা সমতাপ অঞ্চলকে বলা হয় তাপ বলয়। আবার বলছি, যে সমস্ত স্থানে তাপমাত্রা প্রায় একই রকমের বা একই থাকে প্রায় সারা বছর গড়ে, এই স্থানগুলিকে পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখার সমান্তরালে, আর এগুলিকে উত্তর দক্ষিণে ভাগ করা হয়। আসে বিশেষ করে উষ্ণমণ্ডল, যাকে ইংরেজিতে বলা হয় টরিড জোন, টরিড জোন বলা হয়। তো উষ্ণমণ্ডল বলতে বিশেষ করে এই 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অংশকে, এইটুকুকে বলা হয় উষ্ণমণ্ডল, বা এইটুকু অবস্থানকে বিশেষ করে আমরা ক্রান্তীয় অঞ্চল বলে থাকি। এই উষ্ণমণ্ডল বিশেষ করে আমাদের কেন প্রয়োজন, এইটুকুর আসলে গুরুত্বগুলো কি, এইটুকু উষ্ণমণ্ডল কেন বলা হলো? আমরা একটু আগে শুনলাম যে সূর্য 23.5 ডিগ্রি উত্তর পর্যন্ত যেতে পারে, যায় 21শে জুন, আর দক্ষিণে আসে 22শে ডিসেম্বর। সূর্য এই বিশেষ করে লম্বালম্বি ভাবে আলো দিতে পারে, বিশেষ করে কর্কট থেকে মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী স্থানের দিকে, যে কোনো স্থানে। তো এইটুকু স্থানের মধ্যে যে কোনো স্থানে বছরের কোনো না কোনো দিন লম্বভাবে কিন্তু সূর্য কিরণ দেয়। তো এইটুকু স্থানের মধ্যেই স্বাভাবিকভাবে তাপমাত্রার পরিমাণটা কিন্তু একটু বেশি, এই জন্য এই স্থানটিকে বলা হয় উষ্ণমণ্ডল বা হটেস্ট বেল্ট। যাই হোক, ইংরেজি থেকে বলা হয় টরিড জোন। এইটুকু স্থানের গড় তাপমাত্রা রয়েছে একটা, এইটুকু স্থানের গড় তাপমাত্রা কিন্তু বেশি। এই বিশেষ করে এইটুকু এই উষ্ণমণ্ডলে গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। ভালো করে মনে রাখবে, উষ্ণমণ্ডলে গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণমণ্ডলের ভেতরেই তোমাদের আগে বলেছি যে 0 থেকে 5 ডিগ্রি উত্তর আর 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী স্থানে একটি আলাদা প্রকৃতির জলবায়ু অঞ্চল রয়েছে, সেটাকে বলা হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ইংরেজিতে বলা হয় ইকুটোরিয়াল ক্লাইমেট, ইকুইটোরিয়াল ক্লাইমেট। তো এইটুকু স্থানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বেশি। এইটুকু স্থানে তাপমাত্রার পরিমাণটা একটু সারা বছর বেশি হয়, যেহেতু নিরক্ষরেখার পাশাপাশি, মানে এই অংশটি কর্কট থেকে সূর্য দক্ষিণে মকর যেতে একবার পায়, আর মকর থেকে কর্কট যেতে আর একবার পায়, আর প্রায় সারা বছর ভাবে লম্বভাবে কাছাকাছি কিরণ দেয়। এইটুকু স্থানে তাপমাত্রার পরিমাণ একটু বেশি, জলীয়বাষ্পের পরিমাণটাও বেশি হয়ে যায়, এই জন্য বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু এইটুকু অবস্থানের কিন্তু একটু বেশি। আর একটা কথা হলো, এখানে একটা উল্লেখযোগ্য পয়েন্ট, একটা হচ্ছে বিষুব। এই বিষুবটা একটা উল্লেখযোগ্য কথা। আগে বলেছি ইকুইনক্সের থেকে ইকুইনক্সের বাংলা শব্দ হচ্ছে বিষুব। আসলে বিষুব কি, তোমরা ছোট ক্লাসগুলোতে পড়েছো, বিষুব বলতে বোঝায় দিন রাত্রি সমান। তো এইটুকু স্থানে কিন্তু দিন রাত্রি প্রায় সমান। কিন্তু আরেকটা রেখা রয়েছে যাকে বলা হয় তাপ বিষুব রেখা। তাপ বিষুব রেখা। নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা দিন রাত্রি সমান থাকে, এই জন্য নিরক্ষ রেখার অপর নাম বিষুব রেখা।
কিন্তু বিষুব রেখা আর তাপ বিষুব রেখা কিন্তু এক নয়। তাপ বিষুব রেখা কি তাহলে? একটু দেখবে যে সূর্য কিন্তু কর্কট থেকে মকর রেখা পর্যন্ত ঘোরাঘুরি করে। আসলে যে সমস্ত স্থানগুলিতে সূর্যের আলো সর্বোচ্চ হবে, সূর্যের তাপমাত্রা সর্বোচ্চ হবে, তো কোথায় সর্বোচ্চ হবে? জেনারেলি সূর্য যেখানে লম্বভাবে কিরণ দিবে। ধরো সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, অবশ্যই সর্বোচ্চ রেখা কিন্তু মকর ক্রান্তি রেখার কাছাকাছি আসবে না, ওই কর্কট ক্রান্তি রেখার পাশেই থাকবে। তো সর্বোচ্চ উষ্ণতা যুক্ত যে স্থানগুলি থাকবে আসলে সেইগুলো অনুসরণ করবে কাকে? সূর্য যেখানে লম্বভাবে কিরণ দিচ্ছে তাকেই। তো সেই সমস্ত যে সমস্ত স্থানগুলিতে মানে সর্বোচ্চ উষ্ণতা রয়েছে সেইগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা কিন্তু এভাবে যোগ করা হয়। এটা প্রায় অক্ষরেখার সমান্তরালে যায়, আর সূর্যরশ্মি যেখানে লম্বভাবে কিরণ দিচ্ছে তাকেই অনুসরণ করে। তাই বিশেষ করে পৃথিবীতে সর্বোচ্চ উষ্ণতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় সেই কাল্পনিক রেখাটাকেই বলা হয় তাপ বিষুব রেখা। তাপ বিষুব রেখা। তাপ বিষুব রেখা কিন্তু বিশেষ করে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করে, খুব উত্তরেও যায় না, খুব দক্ষিণেও আসে না। এবার বলি এই উষ্ণমণ্ডলের, এটা হচ্ছে কর্কট ক্রান্তি আর এটা হচ্ছে মকর ক্রান্তি। এইটুকু স্থানকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চল দুটো রয়েছে, কর্কট ক্রান্তীয় অঞ্চল, মকর ক্রান্তীয় অঞ্চল। বিশেষ করে আমাদের ভারতের উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখাটা গেছে। ভারত কিন্তু এইরকম এতে রয়েছে, পজিশনে রয়েছে ভারত, এরকম অবস্থানে রয়েছে। ভারতের প্রায় ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখাটি কিন্তু গিয়েছে। বিশেষ করে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, তারপরে ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এতটুকু রাজ্যের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে, বিশেষ করে এইটুকু দিয়ে। তো বিশেষ করে এই কর্কট ক্রান্তি রেখা যে সমস্ত রাজ্যের বা যে সমস্ত দেশের বা যে সমস্ত স্থানের উপর দিয়ে যাবে সেখানকার জলবায়ু হবে ক্রান্তীয় টাইপের। সে মকর ক্রান্তি যাক আর কর্কট ক্রান্তি যাক, জলবায়ুটা হবে ক্রান্তীয় টাইপের হবে। আর ক্রান্তীয় অঞ্চলের জলবায়ু কিন্তু ঋতু চেঞ্জ হবে, যেহেতু সূর্য দক্ষিণ গোলার্ধে আর উত্তর গোলার্ধে যাওয়া আসা করে। এই জন্য আমাদের ভারতবর্ষে ঠিক একটি নির্দিষ্ট সময়ে জুন মাসে লম্বভাবে সূর্য কিরণ দেয়, আবার যখন দক্ষিণ গোলার্ধে চলে যায় ডিসেম্বর মাসে তখন আমাদের এখানে কিন্তু শীতকাল হয়। আর বিশেষ করে এই ক্রান্তীয় অঞ্চলের মাঝ বরাবর, ক্রান্তীয় অঞ্চল থেকে দুটো বায়ু এই নিরক্ষরেখার অঞ্চলের দিকে আসে, এই দুটোকে বলছে আয়ন বায়ু। এই ক্রান্তীয় অঞ্চলের মধ্যে খেলা করে আয়ন বায়ু। এই ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী স্থানের এই অঞ্চলকে বলা হয় আয়ন বায়ুর ক্রীড়াঙ্গন। সাধারণত আয়ন বায়ু এইটুকুতেই খেলা করে, বিশেষ করে এই ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী অংশে। আর এইটুকু স্থানে এখান থেকে আরেকটা বায়ু কিন্তু ওই দিকে চলে যায়, ওই দিকে, এটা বলা হয় পশ্চিমা বায়ু। ক্লাস 8-এ তোমরা কিন্তু পড়েছো। এই জন্য এই দুটো বায়ু যখন দুই দিকে চলে আসে মাঝ বরাবর কিন্তু এইটুকু স্থানে বায়ু শান্ত বলয় দেখা যায়, ওই জন্য এটুকু বলা হয় ক্রান্তীয় উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। আর এই জন্য এইটুকু স্থান বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলগুলিতে কিন্তু মরুভূমিগুলি অবস্থান করছে, এইটুকু অবস্থানে ক্রান্তীয় অঞ্চলের মরুভূমিগুলি অবস্থান করছে। বিশেষ করে মরুভূমির অবস্থান বোঝাতে এই ক্রান্তীয় অঞ্চলের কথাগুলো কিন্তু উল্লেখ করা হয়। এই সমস্ত স্থানে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলিকেই বলা হয় ক্রান্তীয় অঞ্চলের দেশ। আর যে সমস্ত দেশগুলি এর উপর দিয়ে গেছে, বিশেষ করে এখানে কিন্তু মরুভূমি রয়েছে, যেমন ভারতবর্ষে এইখানে ক্রান্তীয় অঞ্চলে কিন্তু একটা মরুভূমি রয়েছে, যার নাম থর মরুভূমি। যেমন সাহারা মরুভূমি বলো, অস্ট্রেলিয়ান মরুভূমি বলো, আর ওই আটাকামা মরুভূমি বলো, প্রত্যেকটা মরুভূমি কিন্তু ক্রান্তীয় অঞ্চলে রয়েছে।
এবার আসি নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডলের অবস্থান হচ্ছে এই 23.5 ডিগ্রি উত্তর থেকে 6.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 6.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত। তো এইটুকু অংশকে বলা হয় উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এইটুকু অংশকে বলা হয় দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এইটুকু অংশকে এইটুকু অংশকে এইটুকু স্থানের তাপমাত্রা কিন্তু এর থেকে কম, ক্রান্তীয় অঞ্চলের থেকে কম। ওইটুকু স্থানের তাপমাত্রা, গড় তাপমাত্রা থাকে 0 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই বিশেষ করে এইটুকুর মধ্যে রেঞ্জটা থাকে, তাপমাত্রার রেঞ্জটা, কিন্তু এর গড় তাপমাত্রা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। যেমন নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা ছিল 27 ডিগ্রি, বা ক্রান্তীয় অঞ্চলে যেহেতু মানে সারা বছর সূর্যের তাপমাত্রা লম্বভাবে প্রায় কিরণ দেয়, তার জন্য খুব একটা কমা বাড়া হয় না। কিন্তু এইটুকু অংশে সূর্যের আলো কমা বাড়ায়। যখন উত্তর গোলার্ধে সূর্য থাকে তখন এইখানে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে গেলে এখানে তখন শীতকাল অবস্থান করবে। দক্ষিণ গোলার্ধে তার অপোজিটটা হবে। তো এইটুকু নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় উষ্ণতা কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস। একে ইংরেজিতে বলা হয় টেম্পারেট জোন, টেম্পারেট জোন বলা হয়। নাতিশীতোষ্ণ মানে কি? নাতি মানে হচ্ছে, নাতিশীতোষ্ণ মানে খুব শীতও নয়, খুব বেশি উষ্ণও নয়, হালকা উষ্ণ হালকা শীত, মানে মধ্যম টাইপের। তো এই সমস্ত অংশে যে সমস্ত দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশগুলি কিন্তু উন্নত, মানে বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলি বসবাসের মানে সব থেকে অনুকূল পরিবেশ। ইউরোপের আর বিশেষ ইউরোপের, এশিয়ার যে সমস্ত আর আমেরিকার যে সমস্ত দেশগুলি, উন্নত দেশগুলি রয়েছে, এই উন্নত দেশগুলি কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলেই বিশেষ করে অবস্থান করছে। নাতিশীতোষ্ণ অঞ্চলে কৃষি কাজ বলো, শিল্পকর্ম বলো, আর যাই বলো না কেন, এইটুকু অংশের কিন্তু বিশেষ করে সবকিছু গড়ে তোলা সুবিধাজনক হয়, জলবায়ু অনুকূল। তো এইটুকু স্থানে সূর্যের কোন মানে এখানে বিশেষ করে শীতের প্রাদুর্ভাবটা একটু বেশি, শীতের প্রাদুর্ভাব বেশি, যেহেতু সূর্য এখানে কখনো লম্বভাবে কিরণ দেয় না এই সমস্ত স্থানগুলিতে। 4 মাস হচ্ছে গ্রীষ্মকাল আর বাকি 8 মাস শীতকাল। সূর্য যখন দক্ষিণ গোলার্ধে থাকে তখন এই পর্যন্ত সূর্যের আলো পড়ে বলে এখানে কিন্তু যখন কোনো কোনো সময় শীতকালের দিকে তাপমাত্রা 0 ডিগ্রি চলে আসে, 0 ডিগ্রি চলে আসে। তো এই সমস্ত স্থানে বিশেষ করে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, ইউরোপের দেশসমূহ যেমন জার্মানি, ইতালি, ফ্রান্স, বিশেষ করে রাশিয়ার একটা অংশ রয়েছে এখানে, ইউক্রেন, যেমন জাপান রয়েছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মানে উন্নত দেশগুলি এই সমস্ত অঞ্চলে কিন্তু রয়েছে। আর এই সমস্ত অঞ্চলে বিশেষ করে মৎস্য কেন্দ্রগুলো, মৎস্য শিকার ক্ষেত্রগুলোও কিন্তু গড়ে উঠতে পারে। আমরা জানি যে শীতল জলবায়ু, শীতল জলে কিন্তু মাছের উৎপাদনটা একটু বেশি হয়, আর মাছের বিশেষ করে বিভিন্ন ধরনের অসুখের পরিমাণ খুব কম হয়। এবারে আসি বিশেষ করে হিমমণ্ডল। এই হিমমণ্ডল 6.5 ডিগ্রি থেকে 90, আর উত্তর আর 6.5 ডিগ্রি থেকে এই মানে দক্ষিণ মেরু 90, এইটুকু অংশকে বলা হয়, এইটুকু অংশকে বলা হয় হিমমণ্ডল। এখানে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি, যে এইখানে বিশেষ করে 6 মাস সূর্য দেখা যেতে পারে, আবার 6 মাস সূর্য নাও দেখা যেতে পারে। তো এইটুকু স্থানে যখন ধরো উত্তর গোলার্ধে সূর্য রয়েছে তখন কিন্তু এখানে তাপমাত্রা একটু বৃদ্ধি পায়। এখানে 2-1 মাস গ্রীষ্মকাল, বা গ্রীষ্মকাল নেই বললেই চলে, প্রায় সবসময় শীতকাল। এখানে তাপমাত্রা কিন্তু কখনোই গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু আসে না, 0 ডিগ্রি সেলসিয়াস সবসময় নিচে থাকে। যখন এখানে যখন বিশেষ শীতকাল চলে, দক্ষিণ গোলার্ধে যখন সূর্য থাকবে তখন এইটুকু অংশের তাপমাত্রা কিন্তু -40 ডিগ্রি থেকে অনেক সময় নিচের দিকে নেমে যায়। আমরা ভারখয়ানাস নামে একটা স্থান শুনেছি, বিশেষ করে যে পৃথিবীর কোল্ডেস্ট প্লেস, যার তাপমাত্রা কিন্তু -80 ডিগ্রি থেকে একটু নিচের দিকে, কখনো কোথাও হয়তো লেখা থাকে -72 ডিগ্রি সেলসিয়াস ভারখয়ানাস্কের বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা।
সেটা অবস্থান দক্ষিণ গোলার্ধেও হতে পারে, উত্তর গোলার্ধেও হতে পারে। বিশেষ করে এই সর্বনিম্ন তাপমাত্রা, যেহেতু দুই দিকেই রয়েছে হিমমণ্ডল, এই হিমমণ্ডলকে ইংরেজিতে বলা হয় ফ্রিজিড জোন। ফ্রিজিড মানে কি বুঝতেই পারছে যে ফ্রিজিড কথাটা এসছে ফ্রিজ থেকে। ফ্রিজ মানে কি? ফ্রিজ মানে হচ্ছে যে যে বিশেষ করে হিমাঙ্কের নিচে যাওয়া। হিমাঙ্কের নিচে মানে 0°C নিচে যাওয়া বা শীতলীকরণ বাবাটা বোঝায়। বিশেষ করে কোনো কিছু বিশেষ করে হিমাঙ্কের নিচে পৌঁছে দিয়ে সেটাকে বরফে পরিণত বা আইসে পরিণত করা। তো এইটুকুই স্থানে বছরের বেশিরভাগ সময় কিন্তু বিশেষ করে বরফের চাদর জমে থাকে, এই জন্য হিমমণ্ডল বলা হয়। আসলে মণ্ডল মানে কি? একটা বড় এলাকা, বরফের চাদর জমে থাকে, যেন বরফের মণ্ডল বা হিমমণ্ডল বলা হয়। তো এইটুকু স্থানে বসবাস করা অতি কষ্টকর, যেহেতু এখানে বায়ু তাপমাত্রা 0°-র নিচে থাকে সবসময়। বিশেষ করে সমুদ্র, নদী বা বাড়ির যে কোনো স্থানে জলই হোক না কেন বরফে পরিণত হয়ে যায়। আর অত্যাধিক শীতল তাপমাত্রায় কিন্তু সেরকম ধরনের শিল্প গড়ে উঠতে পারে না, কৃষিকাজে হয় না, তার জন্য কিন্তু মানে উন্নতিও সেরকম হতে পারে হয় না, বা জনবসতির পরিমাণ খুবই কম থাকে। আমরা শুনেছি যে বিশেষ করে উত্তর আমেরিকার কিছু আলাস্কার এস্কিমোদের নাম শুনেছি, এস্কিমো, সামুয়েদ, তারপরে যে ফিনল্যান্ডের ফিন, এদের নাম শুনেছি। এরা উপজাতিরা কিন্তু ওই সমস্ত অঞ্চলগুলিতে বসবাস করে। তো বিশেষ করে এই সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলি রয়েছে সেই দেশগুলিকে বোঝাতে হিমমণ্ডলের দেশগুলো বোঝানো হয়, যেমন রাশিয়ার, বিশেষ করে সোভিয়েত রাশিয়ার উপরের উত্তরাংশ, বিশেষ করে আরো নরওয়ের কিছু অংশ রয়েছে, ফিনল্যান্ডের কিছু রয়েছে, আইসল্যান্ড রয়েছে, তারপরে কানাডার উত্তরাংশ রয়েছে, তারপরে গ্রিনল্যান্ড রয়েছে, আর সব থেকে বড় সব থেকে উল্লেখযোগ্য মহাদেশ, বিশেষ করে আমাদের সাদা মহাদেশ যায় আন্টার্কটিকা, এইটুকু কিন্তু এই হিমমণ্ডলে অবস্থান করছে। আর এই দেশগুলির বিশেষ করে জলবায়ু বোঝানোর জন্য এই সমস্ত তাপমণ্ডলে বা তাপ বলয়ে ভাগ করা হয়। আসলে অক্ষরেখার মূল কাজই হচ্ছে জলবায়ু আইডেন্টিফাই করা, বা জলবায়ু হিসেবে পৃথিবীর বিভিন্ন অংশকে শ্রেণী বিভাগ করা। এই অক্ষাংশের ভিত্তিতে এই সূর্যের আলোর পতন কোণের তারতম্য হয়। পতন কোণ মানে হচ্ছে এখানে এখন যদি সূর্য থাকে, এখানে সূর্য রশ্মির 90° অ্যাঙ্গেল। যদি আমি দক্ষিণ দিকে যাই তাহলে এখানে কিন্তু যত দক্ষিণ দিকে যাওয়া যাচ্ছে ততই কিন্তু অ্যাঙ্গেলের পরিমাণটা কমে যাচ্ছে। এই অক্ষরেখা বরাবর সূর্য রশ্মির পতন কোণের তারতম্যে বিশেষ করে উষ্ণতার তারতম্য হয়, আর উষ্ণতার তারতম্যেই জলবায়ুর তারতম্য হয়। তো যদি এইভাবে প্রশ্ন করা হয় শর্ট মার্কের 1 মার্কের, যে অক্ষরেখা দ্বারা আমরা সাধারণত কি জানতে পারি, তাহলে অক্ষরেখার সাহায্যে আমরা যে কোনো একটা স্থানের জলবায়ুর সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলি একটু তোমরা একটু দেখবে, বই থেকে ভালো করে পড়বে, যে কোনো বইতেই খুব ভালো করে দেওয়া রয়েছে। আর এই সমস্ত বিষয়গুলো যদি তোমরা একটু ভালো করে জানো, যে বিশেষ করে এই ক্রান্তীয় অঞ্চলটুকুর গুরুত্ব কি, নাতিশীতোষ্ণ অঞ্চলের গুরুত্ব কি, বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত ঝড়গুলো দেখা যায় এইটুকু অংশে সেগুলো বলে ক্রান্তীয় ঝড়, নাতিশীতোষ্ণ অঞ্চলে যে সমস্ত ঝড়গুলো দেখা যায় সেগুলো বলে নাতিশীতোষ্ণ ঝড়। বিশেষ করে এই হিমমণ্ডলে যে সমস্ত ঝড়গুলো দেখা যাবে সেগুলোকে সাধারণত বলা হয় মেরুবায়ুর। এইটুকু অংশে মেরুবায়ুর প্রাধান্য থাকে, এইটুকু অংশে পশ্চিমা বায়ু, আর এইটুকু অংশে আয়ন বায়ুর প্রাধান্য থাকে। তো উত্তর থেকে শীতল বাতাসগুলো প্রবাহিত হয়ে আসে, এদিক থেকে বিশেষ করে উষ্ণ আর্দ্র জলে বাষ্পপূর্ণ বাতাস আসে বলে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়। বিশেষ করে এইটুকু অংশ পশ্চিমা বায়ু এইদিকে যায় বলে এইটুকু অংশের মধ্যে বৃষ্টিপাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতগুলি হয়। তো এই সমস্ত কথাগুলি যদি আমরা না জানি তাহলে বিশেষ করে কোন জলবায়ুগত ঘটনাগুলি বিশেষ করে কোন কোন অংশে হচ্ছে, কি কারণে হচ্ছে, এই কারণগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হয়তো পার্সোনালি জিজ্ঞেস করতে পারো। আর এই সমস্ত প্রশ্নগুলি বিশেষ করে পরীক্ষাতে আসতেই পারে, যে বিশেষ করে উষ্ণমণ্ডল কাকে বলে, উষ্ণমণ্ডলের গুরুত্ব কি, হিমমণ্ডল কাকে বলে, হিমমণ্ডলের গুরুত্ব কি, বিশেষ নিরক্ষরেখা কাকে বলে, কিছু বৈশিষ্ট্যগুলি লেখো,
মকরকান্তি রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। বলতে পারে নাতিশীতোষ্ণ মণ্ডল কাকে বলে, 2 মার্কের বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক এইরকম ভাবে কিন্তু আর পরীক্ষাতে প্রশ্নগুলো আসতে পারে। আর আসুক আর নাই আসুক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যত উঁচু ক্লাসে যাবে দেখবে যে পৃথিবীর সম্পর্কে ধারণা লাভ করতে গেলে এইটুকু মানে তোমাকে জানতেই হবে, যে বিশেষ করে সূর্য কোথা থেকে কোথায় যায়, মানে কোথা থেকে কোথায়, বিশেষ করে কর্কট থেকে মকর পর্যন্ত লম্বভাবে কিরণ দেয়, কখনো 66 ডিগ্রির উপরে। আর মানে বিশেষ করে 6 মাস এইটুকু স্থানে সূর্যরশ্মি দিন থাকে, এইটুকু স্থানে সূর্যরশ্মি রাত থাকে, তার জন্য এইটুকু স্থানের দিকে সূর্যরশ্মি পড়ে না বলে 6 মাস টানা দিন থাকে, এইদিকে 6 মাস টানা রাত থাকে। এইরকম বিষয়গুলো কিন্তু আমাদের ক্লিয়ার হবে না যদি আমি এই সমস্ত বিষয়গুলো না জানি। আশা করি তোমরা বইটা পড়বে আর এটুকু বোঝার চেষ্টা করবে। আজকের মতো এইটুকুই। পরবর্তী দিন দ্রাঘিমা সম্পর্কে আলোচনা হবে।